রাজধানীর হাজারীবাগে আগুনে পুড়ে গেছে বহুতল ফিনিক্স ভবনের ৩টি ফ্লোর। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় ভবনটির ৫, ৬ ও ৭ তলার আগুন বিকেল ৪:৫টায় নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের কারণ জানতে গঠন হয়েছে তদন্ত কমিটি। ভবনের গুদামে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ ছাড়াও জুতা, বেল্ট, ওয়ান টাইম সামগ্রীর কারখানা ছিল। শুক্রবার দুপুর ২টার পর হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন ফিনিক্স ভবনের ৫ম তলায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনটির ৬ ও ৭ তলায়। প্রথমে ধোঁয়ার দেখি, তারপর একটা আগুনের সূত্রপাত দেখি। এই দুইটার দিকে একটা ব্লাস্টের শব্দ পেয়ে তারপর আমরা আসি, তারপর ফায়ার সার্ভিস আসে। ভিতরে গাদাগাদি করে লোকজন কাজ করতে থাকতো এবং প্রায় গেটগুলো বন্ধ থাকতো এবং এক্সিট কোনো ওয়ে ছিল না। ফুটওয়ার, চামড়ার, কেমিক্যাল, জুতার কারখানা, তারপর আরও বিভিন্ন কারখানা আছে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পরে যোগ দেয় আরও ১০ ইউনিট। ভবনে আটকে পড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ভবনের পেছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আধুনিক কোনো যন্ত্র ব্যবহার করতে পারেনি ফায়ার সার্ভিস। জায়গার স্বল্পতা এবং আমাদের এটা ডিপ্লয় করার জন্য যে এরিয়াটা, সেটা করতে পারিনি। এটাই আমাদের সবথেকে বড় সীমাবদ্ধতা ছিল। আমাদের যা করতে হয়েছে ইন্টারনালি, ভিতর থেকে সনাতন পদ্ধতিতে আমরা আগুনটা নিভিয়েছি। আমরা কোনো টেকনোলজি প্রয়োগ করে কাজ করতে পারি নাই। ভবনের গুদামে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ ছিল। এছাড়া জুতা, বেল্ট, ওয়ান টাইম সামগ্রীর কারখানা থাকায় আগুন দ্রুত ছড়ায়, বলছে ফায়ার সার্ভিস। এটা ঝুঁকিপূর্ণ ভবনের মতোই এখানকার অন্যান্য স্ট্রাকচার আমার সব কিছু মনে হয়েছে। এবং ভিতরে যেই কম্পার্টমেন্টালাইজড করা হয়েছে, বড় বড় কক্ষকে ছোট ছোট কক্ষে পরিণত করা হয়েছে, যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেইগুলো আবার হাইলি কম্পার্সেবল। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও জাতীয় নির্বাচনের তফসিল চেয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে এই দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন আর দেশপ্রেমের নামে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চলছে ষড়যন্ত্র। এ সময় শেখ পরিবারের দুর্নীতির সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ পরিবার। বাংলাদেশের উন্নয়ন এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন, কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনি যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কখনো। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। নতুন করে ভ্যাট আরোপের সমালোচনা করেন তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে। জুলাই ঘোষণাপত্রে ১৯৪৭ থেকে সব আন্দোলনের তথ্য অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলগুলোর উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরার দাবিও জানান তিনি। তাই এই সিন্ডিকেটকে ধরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার আন্তরিক হলে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। এক দশক পর দেশে ফিরেছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। তিনি বিমানবন্দর থেকে সাবেক রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানও ছিলেন। এ সময় আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জুলাই আগস্টের মধ্যে বিএনপি নির্বাচনের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময়
3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার উদাহরণ আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে এই বছরের মাঝামাঝিতে নির্বাচন করা সম্ভব। যে জাতি আছে ঐক্যবদ্ধ এবং জাস্টিস শাহাবুদ্দিন তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ভিত্তি ও অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করেন, 1.5 দশকে আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটে ফেলেছে। এজন্য এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। সম্মানিত সভাপতি মহোদয় এবং সিনিয়র নেতৃত্ব ফারুক হাসান ভাই আরো উপস্থিত রয়েছেন। এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বৃহস্পতিবার সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিকেলে রাজধানীর শাহবাগে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব এই সরকারের আমলেও দেখা যাচ্ছে। স্বাধীনতার পর থেকে কোনো সরকারই পাহাড়িদের আদিবাসী বলতে চায়নি। তাদের জোর করে বাঙালি বানানো যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি তাদের। আন্দোলনরতদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। সমাবেশে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। এখন পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সংকটটা হচ্ছে এখানে রাজনৈতিক সংকট। এই সংকট করেছিল এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা। এই সংকটকে জিয়ে রেখে তারা তাদের প্রজেক্টগুলো বিনির্মাণ করতে চায়। বন্ধুগণ, আমাদের পাহাড়ি বন্ধুদেরকে 2-3 জন শিক্ষার্থীদেরকে কিভাবে 50-60 জন ঘিরে ফেলে কি ন্যাক্কারজনক ভাবে, কি বর্বর ভাবে, কি নির্মম ভাবে তাদেরকে পেটানো হলো। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে, এবং তারা দুঃখ প্রকাশ কেন করবে? তাদের যন্ত্রপাতি দিয়ে তো তারা পেটাচ্ছেন। আনুপাতিক আসন বন্টন পদ্ধতিতে নির্বাচনের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের 5ম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বিগত 53 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশকে নতুন কিছু দিতে পারেনি উল্লেখ করে ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান চরমনাই পীর। চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখলের চেষ্টা করা হলে তা রুখে দেওয়ার ঘোষণাও দেন রেজাউল করিম। পরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নেতারা। চলতি অর্থ বছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 4.1%, যা মহামারীর পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে কম বলছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে ধীরগতি এসেছে প্রবৃদ্ধিতে। করোনা মহামারীর পর দেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হতে যাচ্ছে এবছর। বৈশ্বিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিবিএসের হিসেবে দেশের প্রবৃদ্ধি 5.82 ধরা হলেও বিশ্বব্যাংক বলছে হার হবে 4.1%। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ এবং শিল্প কার্যক্রম সামনে হতাশাজনক নিম্ন স্তরে থাকবে বলছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহের সীমাবদ্ধতা, জ্বালানি সংকট এবং আমদানি নিষেধাজ্ঞা উৎপাদন কমিয়েছে। সেই সাথে মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতি সাধারণের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে, যার কারণে সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হবে। তবে নেতিবাচক পূর্বাভাসের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আগামী অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি 5.4% পৌঁছানো সম্ভব। সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতে সংস্কার, ব্যবসা বান্ধব পরিবেশ এবং বাণিজ্য বৃদ্ধির তাগিদ বিশ্বব্যাংকের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল আমদানি করেছে সরকার। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিমধ্যেই আমদানিকৃত চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই পণ্য দ্রুত খালাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। এর আগে পাকিস্তান থেকে চাল আমদানি করার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাল 14 জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।